শীতের দিন ছিল। চারদিকে শুধু ঠান্ডা বাতাস বইছে। শীতলপুর গ্রামে যেন আজ শীতের রাজা এসে হাজির। সেই গ্রামে পলাশ ও তার স্ত্রী গৌরী একটি ছোট্ট ঘরে কোনো মতে তাদের দিন কাটাত। তাদের ঘরের পরিস্থিতি খুব খারাপ ছিল। প্রতিদিন তারা অভাবের সাথে লড়াই করে বেঁচে থাকত। পলাশ কোনো মতে অন্যের জমিতে কাজ করে ঘরের খরচ উঠাত। একদিন যখন পলাশ কাজ করতে বের হবে, তখন সে গৌরীকে ডাক দিল। গৌরী, তুমি কোথায়? আমি কাজ করতে যাচ্ছি, একটু এদিকে আসো। স্বামীর কণ্ঠ শুনতেই গৌরী চলে এলো। গৌরী, আমি কাজ করতে যাচ্ছি, তুমি দরজা ভালোভাবে বন্ধ করিও। বাইরে খুব ঠান্ডা বাতাস বইছে, তোমার কাছে তো গরম কাপড়ও নেই, তোমার শরীর যাতে অসুস্থ না হয়। আমি এতটাই গরিব হয়ে গেছি যে তোমার জন্য একটা শীতের কাপড়ও আনতে পারছি না। এটাই আমাকে ভিতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। কোনো ব্যাপার না গো, খারাপ দিন তো সবার জীবনেই আসে। তুমি বেশি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, তুমিও তোমার খেয়াল রেখো। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে বাড়ি ফিরে আসার চেষ্টা করো, কেননা ঠান্ডা দিনের পর দিন আরও বেড়ে যাচ্ছে। হ্যাঁ গৌরী, ঠিক আছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে বাড়ি ফিরে আসার চেষ্টা করব। সত্যি ঠান্ডা দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব তোমার আর আমার জন্য গরম কাপড়ের ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ গো, ঠিক আছে। তুমি এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ো তো, যাতে সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে পারো। আমি তোমার জন্য পথ চেয়ে বসে থাকব। ব্যাস, তুমি শুধু তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে গিন্নি, আমি তাহলে বেরিয়ে পড়ছি। তুমি তোমার খেয়াল রেখিও। এভাবেই পলাশ কাজ করতে বেরিয়ে পড়ল। পথে তার অজয়ের সাথে দেখা হল। অজয় পলাশের বহু পুরনো এবং খুবই কাছের বন্ধু। আরে পলাশ, কেমন আছিস তুই? তোর দিনকাল কেমন যাচ্ছে রে? ভাবি তো ঠিকঠাক আছে, তাই না? আর শোন, এটা বলতো, এত সকালে তুই কোথায় যাচ্ছিস, তাও আবার কোনো শীতের কাপড় ছাড়া? তোর তো নির্ঘাত ঠান্ডা লেগে যাবে রে ভাই। আরে অজয়, আমি এখন তোকে কি আর বলবো, এমন অবস্থায় এসে গেছি যে শীতের কাপড় কেনার টাকাটাও নাই রে। অন্যের জমিতে কাজ করে যে টাকা পাই, তাতে তো সংসারের খরচও ঠিকমতো চলে না। তোর ভাবির জন্য একটা শীতের কাপড়ও কিনতে পারছি না আমি। এটাই সবচেয়ে দুঃখের বিষয়। চিন্তা করিস না পলাশ, খারাপ দিন তো সবার জীবনেই আসে, তাই না? তার মানে এই নয় যে মানুষ হার মেনে নেবে। তুই তো এমনিতেও খুব পরিশ্রমী মানুষ রে। দেখবি, ওপরওয়ালা সত্যিই তোর জীবনে কোনো না কোনো চমৎকার ঘটাবেই। এটা আমি একদম মন থেকে বলছি, বিশ্বাস কর। হ্যাঁ অজয়, এখন তো শুধু ওই দিনের অপেক্ষায় আছি। আর তোর ভাবিকে দেখে আমার দুঃখ আরও বেড়ে যায় রে। এত ঠান্ডায়ও তাকে একটা শীতের কাপড় দিতে পারিনি। আমার জন্যে শীতের কাপড় থাকুক বা না থাকুক, এটা কোনো ব্যাপার না। কিন্তু গৌরীর জন্যে তো কিছু না কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আচ্ছা, তুই অত চিন্তা করিস না তো বন্ধু, দেখবি সব ঠিক হয়ে যাবে। সময় তো আর সবসময় একরকম থাকে না রে। যাই হোক, সেসব ছাড়। তুই এখন এই সাত সকালে কোথায় যাচ্ছিস শুনি? আমি আর কোথায় যাব? মতি চাচার জমিতে কিছু কাজ ছিল, সেজন্য আমাকে ডেকেছে। ব্যাস সেই কাজটাই করতে যাচ্ছি। হ্যাঁ, যাবি তো ঠিক আছে, তবে শোন, কাজ শেষ করে যত তাড়াতাড়ি পারিস বাড়ি ফিরে আসিস। বাইরে যে হারে ঠান্ডা পড়ছে, বেশিক্ষণ বাইরে থাকা একদম ঠিক হবে না। এটা বলেই তারা আবার চলতে শুরু করল। পলাশ সোজা মতি চাচার জমিতে গিয়ে কাজে লেগে পড়ল। এই দারিদ্রতা তাকে এতটাই অসহায় করে দিয়েছে যে এই শীতের মধ্যেও বাইরে কাজ করতে হচ্ছে। সে কাঁপতে কাঁপতে কাজ করতে লাগল। ঠান্ডা তো ধীরে ধীরে বেড়েই চলছে। এভাবে যদি ঠান্ডা বাড়তেই থাকে, তাহলে আমি তো অসুস্থ হয়ে যাব।
আর আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে ঘর চালানো মুশকিল হয়ে যাবে। আর তার উপর গৌরীর চিন্তা, তাকে একটা শীতের কাপড়ও দিতে পারছি না। বুঝতে পারছি না আমি এখন কি করব। হে ওপরবালা, তুমিই কোনো একটা রাস্তা দেখাও। এভাবেই সে নিজের সাথে কথা বলতে বলতে আবারও কাজে লেগে পড়ল। পলাশ ঠান্ডা বাতাসের পরোয়া না করেই তাড়াতাড়ি কাজ শেষ করে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাত যত অন্ধকার হতে লাগল, ঠান্ডা তত বাড়তেই থাকল। মনে হচ্ছে গত রাতগুলোর চেয়ে আজ শীত একটু বেশি পড়ছে। পলাশ এবং গৌরী দুজনেই একটি খাটের ওপর বসে কাঁপতে লাগল। তখন আস্তে করে গৌরী বলে উঠল, ওগো শুনছ, যদি ঠান্ডা এভাবেই বাড়তে থাকে তাহলে অবস্থা আরও কঠিন হয়ে যাবে। আমি প্রতিদিন এই ঠান্ডায় তোমাকে কিভাবে কাজে যেতে দেব? আজ পুরো দিন ওই ঠান্ডা বাতাসে কাজ করে এসেছো। তোমার চেহারা তো এখনও লাল হয়ে আছে। ভয় হয় তোমার যাতে জ্বর না আসে। জ্বর হলে তো পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। গৌরী, আমি এখন কি করব? কাজ ছেড়ে দিলে ঘর কোনো মতেই চালাতে পারবো না। সংসারের জিনিসপত্র তো আনতে হবে, আর তার ওপর ঠান্ডা দিনের পর দিন বেড়েই যাচ্ছে। যদি তাড়াতাড়ি শীতের কাপড়ের ব্যবস্থা করতে না পারি তাহলে আমরা দুজনেই অসুস্থ হয়ে যাব। আজ তো কোনো মতে মতি চাচার কাজগুলো করে ফেলেছি, আর কাল রফিক চাচা ডেকেছে। ব্যাস দেখো কাল কতটা কাজ করতে হয়। আমরা তো এর ভরসাতেই রয়েছি। হ্যাঁ গো, তোমার কথাও ঠিক। জানি না উপরওয়ালা আমাদের কোন পরীক্ষা নিচ্ছেন। একদিকে এই কোনে ঠান্ডা, আর অন্যদিকে সংসারের খরচ চালানোর টাকা। কোনো দিক দিয়েই যেন কুল কিনারা পাচ্ছি না। আরে গৌরী, তুমি এতটাও চিন্তা করো না। খারাপ পরিস্থিতি তো সবার জীবনেই আসে। এর মানে এই নয় যে আমরা থেমে যাব আর সামনে যাব না। এটাই জীবনের ধারা। আর শোনো গৌরী, একদিন উপরওয়ালা নিশ্চিত কোনো না কোনো চমৎকার করবেই। ব্যাস, আমাদের ভরসা হারানো উচিত নয়। তুমি একদম ঠিক বলছো। কিন্তু এই দেখো, তুমি তো শীতে কাঁপছো। চলো আমার সাথে রান্নাঘরে চলো। আমি এক্ষুনি খাবার রান্না করতে বসবো। আর তুমি ওই চুলোর পাশে বসলে আগুনের তাপে অন্তত শরীরটা একটু আরাম পাবে। এভাবে ঠান্ডা থেকে বাঁচার জন্য তারা রান্নাঘরে চলে গেল। চুলোতে তারা খাবার বসিয়ে দিল। সেই চুলোর আগুনে তারা তাদের শরীর গরম করতে লাগল। গৌরী, এখন একটু আরাম লাগছে। এই কনকনে শীতে চুলার পাশে বসে যে শান্তি পাই তার কোথাও পাই না। জানো গৌরী, যখন আমি ছোট ছিলাম তখন মা যে সময় রান্না করত, আমিও চুপ করে ঠিক এভাবেই তার পাশে বসে থাকতাম। আচ্ছা তাই? হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলছো। এই কনকনে শীতে চুলোর পাশে বসে যে শান্তি তার কোথাও পাওয়া যায় না। হ্যাঁ গৌরী, তোমার কথাও একদম ঠিক। কিন্তু আমাকে যত তাড়াতাড়ি সম্ভব শীতের কাপড়ের ব্যবস্থা করতেই হবে। যদি তা না হয় আমরা দুজনেই অসুস্থ হয়ে পড়ব। দেখি পরের দিনগুলোতে কোথায় কোথায় কাজ পাই। যতটা পরিশ্রমী করি না কেন, আশা করি কিছু একটা জুটে যাবেই, যাতে যাতে অন্তত এই ঠান্ডা থেকে বাঁচতে পারি। হ্যাঁ গো, ঠিক আছে। কিন্তু আমার জন্য তুমি এত চিন্তা করো না তো। আমি তো বাড়িতেই থাকি, সব কিছু সামলে নেব। তুমি বরং কিছু টাকা জমিয়ে নিজের জন্য একটা ভালো শীতের কাপড়ের ব্যবস্থা করো, যাতে কাজে যাওয়ার সময় তোমার আর ঠান্ডা না লাগে। তোমার সুস্থ থাকাটাই যে আমার কাছে সবচেয়ে বড় বিষয় গো। তুমি চিন্তা করো না গৌরী, আমি পরিশ্রম করব আর আমাদের দুজনের জন্যই ভালো শীতের কাপড় আনব। এখন চলো তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। কাল সকালে আমাকে আবার রফিক চাচার বাড়িতে কাজে যেতে হবে। সেই রাতে তারা তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে পলাশ তাড়াতাড়ি ওঠে, রফিক চাচার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঠান্ডা কম হওয়ার নামও নিচ্ছিল না।
বরং দিনের পর দিন শীত আরও বাড়তে লাগল। রফিক চাচা, তুমি আমাকে ডেকেছ? কোনো কি কাজ আছে? হ্যাঁ পলাশ বাবা, কাজ তো অনেক আছে। আমি তো এখানে বসে তোর জন্যই অপেক্ষা করছিলাম। কিন্তু পলাশ, এই হাড় কাঁপানো ঠান্ডায় তুই এভাবেই চলছিস? তোর কি ঠান্ডা লাগে না নাকি রে? অন্তত একটা চাদর তো জড়িয়ে আসতে পারতি। রফিক চাচার কথা শুনে পলাশ দুঃখের সাথে বলতে লাগল। রফিক চাচা, এখন আমি তোমাকে আমার এই দুঃখের জীবন সম্পর্কে কি আর বলবো। দারিদ্রতা আমার পরিবারকে চারদিক থেকে ঘিরে রেখেছে। আমি যতই পরিশ্রম করি না কেন, এই দারিদ্রতা পিছু হটার নামও নিচ্ছে না। একদিকে ঠান্ডার তীব্রতা, অন্যদিকে সংসারের খরচের চিন্তা। বল্টুর দোকানেও অনেক টাকা বাকি রয়ে গেছে। কাজ করে এতটাও টাকা পাই না যে প্রথমে বাকি শোধ করব, শীতের কাপড় কিনব নাকি সংসারের খরচ চালাবো। বুঝতে পারছি না কোনটা আগে সামলাবো। পলাশের কথা শুনে রফিকের হৃদয় ভারী হয়ে গেল। সে নিজেও একজন দয়ালু মানুষ ছিলেন, তাই সে তক্ষুনি পলাশকে বলল, বাবা পলাশ, তোর কথাগুলো শুনে আমার মনটা খুব ভার হয়ে গেল রে। আমি তো তোর সব চিন্তা দূর করতে পারবো না, কিন্তু অন্তত এইটুকু করতে পারি। তুই আজ এখানে মন দিয়ে কাজ করবি, আর এই কাজের টাকা দিয়ে তুই তোর আর গৌরীর জন্যে শীতের কাপড় নিয়ে বাড়ি ফিরবি। আর শোন, আজকের সংসারের খরচের কথা নিয়ে একদম ভাবিস না। ওটা তুই আমার ঘর থেকেই নিয়ে যাস। তুই যদি এই ঠান্ডায় এভাবে কাজ করতে থাকিস, তবে তো অসুস্থ হয়ে পড়বি। আর তোর কিছু হয়ে গেলে তখন সংসারটা কে দেখবে রে? তখন তো পরিস্থিতি আরও মুশকিল হয়ে যাবে। রফিক চাচার কথা শুনে রহিমের চেহারায় একটু স্বস্তি এলো। সে বলল, রফিক চাচা, তোমার অনেক অনেক শুক্রিয়া। তুমি আমার জন্য চিন্তা করছো, এটাই আমার জন্য সবচেয়ে বড় বিষয়। আচ্ছা চাচা, এখন তুমি বলো আমাকে কি কাজ করতে হবে। বাবা পলাশ, আজ তোকে আমার ওই জমিটা চাষের জন্য একদম তৈরি করে ফেলতে হবে। তাই তুই আর দেরি না করে এখনই বেরিয়ে পড়। বেলা যত বাড়ছে ঠান্ডাও কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে রে। রোদ থাকতে থাকতে কাজটা সেরে ফেললে তোরই কষ্ট কম হবে। পলাশ কাজ শেষ করে টাকা ও কিছু জিনিসপত্র নিয়ে বাড়ি যাচ্ছিল। তার চেহারায় আজ একটু খুশির ছাপ ছিল। তখনই পথে তার সাথে বল্টুর দেখা হলো, যার দোকানে পলাশের অনেক টাকা বাকি ছিল। আরে পলাশ, ভালোই হলো তোর সাথে এখানেই দেখা হয়ে গেল। আমি তো কতদিন ধরে তোর ঘরে যাব ভাবছি। এখন বলতো, তোর ওই বাকি টাকার কি হবে? পুরো 3 মাস পার হয়ে গেল, অথচ এখনো হিসাব পরিষ্কার করলি না। এভাবে আর কতদিন চলবে রে? আমার টাকা আমার এক্ষুনি চাই, কোনো কথা শুনবো না। বল্টুর কথা শুনে পলাশের চেহারায় দুশ্চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল। তার হাতে টাকা ছিল, কিন্তু সেই টাকা দিয়ে সে তার এবং তার স্ত্রী গৌরীর জন্য শীতের কাপড় কিনবে বলে রফিক চাচার কাছ থেকে নিয়েছিল। কিছুক্ষণ চুপ করে থাকার পর পলাশ হালকা কণ্ঠে বলে উঠল, বল্টুদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে ঠান্ডা এতটাই বেড়ে গেছে যে আমি বেশিক্ষণ কাজই করতে পারছি না। যে কাজ করি সেই টাকা দিয়ে সংসার চালাতেই হিমশিম খাচ্ছি। এত কনকনে শীতে আমি আমার এবং আমার গৌরীর জন্য একটা শীতের কাপড়ও কিনতে পারিনি। তুমি আমাকে দয়া করে আরও কয়েকটা দিন সময় দাও। আমি তোমার সব বাকি শোধ করে দিব। বল্টু স্বভাবে খুব লোভী মানুষ ছিল। সে কারোর উপর একটুও দয়া দেখায় না। পলাশের হাতে টাকা দেখে তার চোখ সেখানেই আটকে গেল। এরপর সে বলল, এই পলাশ, এই সব আজগুবি কাহিনী গিয়ে তুই অন্য কাউকে শোনা, আমাকে না। তোর হাতে টাকা থাকা সত্ত্বেও তুই এখন আমার সামনে দাঁড়িয়ে নাটক করতেছিস। তোর কি একটুও লজ্জা লাগে না রে? যখন কিছুর দরকার হতো তখন তো সোজা আমার কাছে এসে বাকি নিয়ে যেতিস, আর আজ যখন আমি আমার নিজের টাকাটাই ফেরত চাইছি তখন তুই বাহানা বানাচ্ছিস। কত বড় সাহস তোর! বল্টুর এসব কথা শুনে পলাশের মন দুঃখে ভরে গেল।
যেই টাকা দিয়ে সে তার নিজের স্ত্রী এবং নিজের জন্য শীতের কাপড় কিনবে বলে নিয়ে এসেছিল, সে টাকা তাকে বল্টুর হাতে তুলে দিতেই হলো। হ্যাঁ, ঠিক আছে, আমি আমার টাকা পেয়ে গেছি। এখন তুই যেতে পারিস, যা এখান থেকে। আর শোন, পরের বার থেকে বাকি নেওয়ার সময় যেন মনে থাকে এই বল্টুদাকে ঘোরানো এত সহজ না। এরপর তারা আর কিছু না বলে নিজেদের রাস্তায় চলতে লাগল। সেই রাতে পলাশ খাটের উপর বসে হাতের উপর হাত রেখে কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করছিল। কিছুক্ষণ পর গৌরী পলাশের পাশে এসে বসল। আরে, তুমি আবার কোন চিন্তায় ডুবে আছো? তোমার কি কিছু হয়েছে? গৌরী, এখন আমি তোমাকে কি আর বলবো। আজ যখন আমি রফিক চাচার বাড়িতে কাজ করতে গেলাম, তখন সে আমাদের অবস্থা শুনে আমাদের ওপর দয়া করল। সে তার নিজের ঘর থেকে আমাকে জিনিসপত্র তো দিয়েছেই, তার ওপর কাজের টাকা আলাদাভাবে দিয়েছে, যাতে যাতে তোমার আর আমার জন্য শীতের কাপড় কিনতে পারি। কিন্তু রাস্তায় আমার সাথে বল্টুর দেখা হলো। তার দোকানে কিছু টাকা বাকি ছিল, তাই আমাকে টাকাটা বল্টুকে দিতেই হলো। আরে, তুমি এই সামান্য বিষয় নিয়ে এত দুশ্চিন্তা করছো কেন? এতে চিন্তার কি আছে বলো তো? বাকি তো ছিলই, তাই না? আজ না হয় কাল ওই টাকা তো আমাদের শোধ করতেই হতো। ভালোই হয়েছে যে আজ হিসাবটা মিটে গেছে। আর যদি বলো শীতের কাপড়ের কথা, যখন হাতে আবার টাকা আসবে তখন না হয় কিনে নেব। আর এখন তো এই কনকনে শীতে থাকার আমাদের অভ্যাসই হয়ে গেছে গো। রাতে তো আমরা এমনিতেই চুলোর পাশে বসি, আগুনের তাপে বেশ আরামই পাই। আর তাছাড়া তোমার সাথে কথা বলতে বলতে আমার মনটা এমনিতেই হালকা হয়ে যায়। সত্যি বলতে, তোমার মতো স্ত্রী কারোর কপালেই জোটে না। এত ভালো, এত বুঝধার আমি আর কাউকেই দেখিনি। আমি তো নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে আমি তোমার মতো এত ভালো এবং বুঝধার স্ত্রী পেয়েছি। আমার কাছে তো ধন সম্পদ, টাকা পয়সা কিছুই নেই, কিন্তু তোমার মতো কাউকে স্ত্রী হিসাবে পাওয়া, এটা আমার কাছে ধন সম্পদ আর টাকা পয়সার চেয়ে কোনো অংশে কম কিছু নয়। হ্যাঁ গো, আমি সবসময় তোমার পাশে ছিলাম আর সারা জীবন তোমার পাশেই থাকব। তুমি আজ পুরোটা দিন অনেক খাটুনি করে এসেছো। চলো এখন কিছুক্ষণ ওই চুলোর পাশে গিয়ে বসি। ওখানে বসেই আমি ঝটপট খাবারটা রান্না করে নেব। তারপর আরাম করে খেয়ে দে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব। তুমি তো অনেক ক্লান্ত হয়ে গেছো, তাই না? গৌরীর এটা বলার পর দুজনেই রান্নাঘরে চলে এলো। গৌরী চুলার উপর খাবার বসিয়ে দিল। তারপর দুজনেই আগুনের পাশে বসে কিছুটা গরম অনুভব করতে লাগল। কালকে কেউ কাজের জন্য ডাকেনি, ভাবছি কালকে একটু বিশ্রাম নেব। সত্যি বলতে, এই কনকনে শীতে দারিদ্রতার কারণে কাজ করতেই হচ্ছে, কিন্তু আমার শরীর আস্তে আস্তে ক্লান্ত হয়ে যাচ্ছে। শীতের কাপড় ছাড়া কাজ করা আরও কঠিন হয়ে পড়ছে। আর কতদিন এরকম চলবে, এটাই বুঝতে পারছি না। তুমি আমাকে মুখে বলো আর না বলো, আমি কিন্তু তোমার সব কষ্টই বুঝতে পারি। এই শীতে ঘরের কাজ করাই যেখানে দায়, সেখানে ওই কনকনে বাতাসে বাইরে কাজ করা যে কতটা কঠিন তা আমি খুব ভালো করেই জানি। কাল যদি কোথাও কাজ নাও পাও, একটু বিশ্রাম নিও, ওটাই ঠিক হবে। কিন্তু শোনো, তুমি তো সব সময় শুধু আমার কথাই ভেবে গেলে, কখনো একটু নিজের কথা তো ভাবলে না। এবার অন্তত নিজের জন্য একটা শীতের কাপড়ের ব্যবস্থা করো তো, যাতে কাজে যাওয়ার সময় অতটা কষ্ট না হয়। বিশ্বাস করো, তোমাকে এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে কাজে যেতে দেখলে আমার খুব কষ্ট হয় গো। চেষ্টা তো আমি করতেই আছি গৌরী, কিন্তু কি করব? ভাগ্য কখনো আমার সহায় হয় না। আজ কত স্বপ্ন নিয়ে রফিক চাচার কাছ থেকে টাকা আর কিছু জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরছিলাম, কিন্তু হয়তো ভাগ্যে এটাই লেখা ছিল যে বল্টুর বাকি আজই মেটাতে হবে। এখন তো কালকের জন্য কোনো কাজও নেই। বুঝতে পারছি না
ওপরওয়ালা আমার উপর কিসের পরীক্ষা নিচ্ছে। আহারে, তুমি শুধু শুধু উল্টাপাল্টা ভাবছো কেন বলো তো? আমার কথা শোনো, ভালোই হয়েছে যে কাল কোনো কাজ পাওনি। এখন তুমি কাল পুরোটা দিন জিরিয়ে নেবে। আর যদি মন চায়, সারা দিন এই চুলোর পাশেই বসে থেকো, আগুনে রোম নিও। এতে তোমার শরীরটাও কিছুটা সুস্থ হবে। আর শোনো, এইসব ছাইপাশ কথা একদম বলবে না তো। সত্যি বলছি, তোমাকে এভাবে ভেঙে পড়তে দেখলে আমার একটুও ভালো লাগে না। এখন এসব আজে বাজে চিন্তা বাদ দাও তো। ব্যাস, আর একটা কথাও না। পরের সকালে পলাশ একা একা বসে রইল। জানি না আজ আমার কেন এমন লাগছে, কিন্তু মন বলছে আজ কিছু একটা ভালো হবেই। যাই হোক, যা হবে আশা করি ভালোই হবে। এভাবে যখন সে একা একা বসে নিজের সাথে কথা বলছে, তখন হঠাৎ তার ঘরে রামু চাচা এসে পৌঁছল। আরে রামু চাচা, তুমি? এসো এসো, ভেতরে এসো, বসো এখানে। রহিমের এটা বলার পর রামু চাচা বসে পড়ল এবং বলতে লাগল। পলাশ, ভালোই হলো যে আজ তোকে বাড়িতেই পেয়ে গেলাম। আসলে আমার খেতে কিছু কাজ বাকি ছিল রে। বীজ রোপণের সময়ও তো হয়ে এলো। তোকে যে হাতের কাছে পেলাম, এটা খুব ভালো হলো। এখন আমার ক্ষেতের সমস্ত কাজ আজই নিশ্চিন্তে শেষ করা যাবে। রামু চাচার কথা শুনে পলাশের একটু ভালো লাগল, কারণ কাজ পেলে তো তার সংসারে অন্তত কিছু টাকা আসবে। কিন্তু তবুও সে খুশি হতে পারল না, কেননা কয়েকদিন ধরে কনকনের শীতে কাজ করতে করতে তার শরীর অসুস্থ হয়ে গেছে। আর আজ তো সে পুরো দিন বিশ্রাম করবে বলে ভেবেছিল। আরে পলাশ বাবা, তুই আবার কোন চিন্তায় ডুবে গেলি? আসলে রামু চাচা, তুমি তো জানো আমার ঘরের অবস্থা তেমন একটা ভালো নয়। কয়েকদিন ধরে এই শীতে গরম কাপড় ছাড়া কাজ করতে করতে আমার শরীরটা একটু অসুস্থ হয়ে পড়েছে। এজন্যই আজ আমি পুরো দিন একটু আরাম করব ভেবেছি। তোর কথাটাও ঠিক বাবা, কিন্তু তুই অত চিন্তা করিস না তো। কাজ খুব একটা বেশি নয় রে, ব্যাস অল্প একটু বাকি আছে। 2-3 ঘন্টা সময় দিলে একদম আরামে শেষ হয়ে যাবে। আর দেখ, আজ যদি এই কাজটুকু পুরো শেষ করে ফেলা যায়, তবেই আমি কাল বীজগুলো রোপণ করতে পারবো। কাজটা আটকে থাকলে তো আর হবে না রে বাবা। এভাবে পলাশ আর রামু চাচার কথা চলতে লাগল। তখন গৌরী সেখানে এসে উপস্থিত হল। আরে রামু চাচা যে, তুমি কখন এলে? তা আছো কেমন তুমি? আমি ঠিক আছি রে মা, ভালো আছি। আসলে আমার খেতে ওই 2-3 ঘন্টার মতো অল্প কিছু কাজ বাকি পড়ে আছে, তো সেই কাজটুকু করিয়ে নেবার জন্যই পলাশকে ডাকতে এলাম। কাজটা না হলে তো আর চলে না, তাই একটু খোঁজ করতে এলাম রে মা। ওগো, যদি কিছু কাজ বাকি থাকে তাহলে তুমি গিয়ে করে দাও না। রামু চাচাও তো তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছে গো। ওনাকে আর বেশিক্ষণ অপেক্ষা করিও না, যাও তাড়াতাড়ি গিয়ে কাজটা শেষ করে দিয়ে এসো। গৌরীর এটা বলার পর পলাশ রামু চাচার জমিতে কাজ করতে রাজি হল। এরপর রামু চাচা ও পলাশ জমির দিকে গেল। কিছুক্ষণ পর তারা জমিতে পৌঁছে গেল। তো রহিম বাবা, এখানে ক্ষেতের যে কাজগুলো বাকি আছে, তুই সেগুলো মন দিয়ে আস্তে আস্তে শেষ কর। আমি ওদিকে বীজ আনতে বাজারে যাচ্ছি। কাজ শেষ হয়ে গেলে তুই সোজা বাড়ি চলে যাস। আর শোন, তোর পারিশ্রমিকের টাকাটা আমি নিজেই তোর বাড়িতে গিয়ে দিয়ে আসব, কোনো চিন্তা করিস না। ঠিক আছে রামু চাচা, তুমি নিশ্চিন্তে যাও। আমি এখানের কাজ একদম ভালোভাবেই শেষ করব, তুমি কিচ্ছু চিন্তা করো না। এরপর রামু চাচা সেখান থেকে চলে যায় এবং পলাশ তার কাজ শুরু করে দেয়। এভাবেই যখন পলাশ কোদাল চালাচ্ছিল, তখন হঠাৎ এক অদ্ভুত শব্দ হল, যেন কোদাল কোনো পাথরকে আঘাত করল।
রহিম কোদাল একপাশে রেখে জমির দিকে তাকাতেই তার চোখ পড়ল কতকগুলো স্বর্ণের টুকরার ওপর। এটা দেখে রহিমের খুশির শেষ ছিল না। সে বলল, হে উপরওয়ালা, তুমি তো আজকে সত্যিই চমৎকার করেছ। সকাল থেকেই মনে একটা অদ্ভুত আশা ছিল যে আজ কিছু একটা ভালো হবেই, আর তুমি আজ সেটা পূরণ করে দিলে। রামু চাচারও ভালো হোক, যার কথায় আমি আজ এখানে কাজ করতে এসেছি। তোমার লাখ লাখ শুক্রিয়া। তুমি তো আজ আমার ভাগ্যই বদলে দিলে। এভাবেই সেই দিন পলাশের জীবনে চমৎকার ঘটে গেল। সেই স্বর্ণের টুকরার কারণে তার ঘরের অবস্থা আস্তে আস্তে ভালো হতে লাগল। সংসারের খরচ চালানোর চিন্তাও শেষ হয়ে গেল। ঘর আবারও তাদের খুশিতে আলোকিত হয়ে গেল। এভাবেই তারা একে অপরের ছায়া হয়ে তাদের সংসার জীবন সুখ, আনন্দ ও ভালোবাসার সাথে কাটাতে লাগল।